নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রিকশা চালক বাবার রক্ত ঘামে গড়া স্বপ্ন লন্ডন যাওয়ার, পথে থেমে গেল জীবন। স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করে ফেরার পথেই মৃত্যু, লন্ডনে অনাথ দুই কন্যা। যানজট নিয়ে উদ্বেগ, পুলিশ সুপারের হস্তক্ষেপে যায় ইলেকট্রিক অটো চালকরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রথম বিদেশ যাত্রার স্বপ্নে বিভোর ছিলেন গুজরাটের হিম্মতনগরের তরুণী পায়েল খটিক। রিকশা চালক বাবার রক্ত ঘামে গড়া স্বপ্ন আজ ভেঙে খান খান। লন্ডনে একটি নামী সংস্থায় চাকরি পেয়েছিলেন পায়েল। সেই সূত্রে প্রথমবারের মতো বিদেশ যাওয়ার সুযোগ এসেছিল তাঁর জীবনে, কিন্তু সেই উড়ান আর জীবনের উড়ানে রূপ নিল না। স্থানীয় সূত্রে জানা গেছে, কঠিন দারিদ্র্যের মধ্যে বড় হয়ে ওঠা পায়েল ছিলেন অত্যন্ত মেধাবী। বাবা সুরেশ ভাই খটিক দিনরাত রিকশা চালিয়ে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে গিয়েছেন। মেয়ের সাফল্যই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। কিছুদিন আগে পায়েল একটি বেসরকারি সংস্থায় চাকরি পান এবং সংস্থাটি তাঁকে লন্ডন পাঠানোর সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার বাবার হাত ধরে বিমানবন্দরে পৌঁছেছিলেন পায়েল। বাবার মুখে তখন গর্ব আর চোখে জল, কিন্তু সেই উচ্ছ্বাস স্থায়ী হলো না বেশি সময়। বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে, আর তাতেই নিভে গেল তরুণী পায়েলের প্রাণ প্রদীপ। স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে ভারতে এসেছিলেন লন্ডন প্রবাসী অর্জুন মনুভাই পাটুলিয়া। অস্থিভস্য গঙ্গায় বিসর্জন দিয়ে ফিরে যাওয়ার কথা ছিল তার দুই ছোট্ট কন্যার কাছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আর ফেরা হলো না। এক সপ্তাহ আগেই ক্যান্সারে প্রাণ হারান অর্জুনের স্ত্রী ভারতীবেন। মৃত্যুর আগে স্বামীর কাছে অনুরোধ রেখে যান, নিজের জন্মভূমি গুজরাটে গিয়ে যেন তার অস্থি বিসর্জন দেওয়া হয়। সেই কথা রাখতে অর্জুন পাড়ি দেন আমরেলির ভাদিয়া গ্রামে। সব শেষ করে লন্ডনে গ্যাট উইকের উদ্দেশ্যে ফিরছিলেন বৃহস্পতিবার, কিন্তু উড়ানের মাত্র 5 মিনিটের মাথায় বিমানটি ভেঙে পড়ে লোক বসতিপূর্ণ এলাকায়। বিমান দুর্ঘটনায় প্রাণ হারান 36 বছর বয়সী অর্জুন সহ 265 জন। অর্জুনের ভাগ্নে ক্রিশ জগদীশ পাটুলিয়া এক ফেসবুক পোস্টে লেখেন, এক সপ্তাহে দুজনকে হারিয়ে আমরা বিধ্বস্ত। দুই কন্যা শিশু এক সপ্তাহের ব্যবধানে বাবা মাকে হারিয়ে একেবারে শেষ। দুই কন্যা শিশু এক সপ্তাহের ব্যবধানে বাবা মাকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন ও আহতদের সঙ্গে দেখা করেন। ঘটনাস্থল থেকে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। দেহ শনাক্তকরণের জন্য আত্মীয়দের ডিএনএ নমুনা দিতে বলা হয়েছে। অল কাছাড় ইলেকট্রিক অটো অনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের তরফে শিলচরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যার সুরাহা করার আবেদন জানিয়ে পুলিশ সুপার সহ ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়। অ্যাসোসিয়েশনের তরফে সভাপতি তাহির আহমেদ মজুমদার শুক্রবার সংবাদ মাধ্যমকে জানান, ছোট পরিসরের রাস্তাঘাট, যেখানে সেখানে বাইক পার্কিং, অবৈধভাবে ফুটপাত দখল, যত্রতত্র যাত্রীদের ওঠানামা ইত্যাদি নানা সমস্যার কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। শহরে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট, ক্যাপিটাল পয়েন্ট, রাঙ্গিরখাড়ি, মেডিকেল রোড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিত্যদিন যাত্রীদের ওঠানামা করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। সমস্যা এখানেই শেষ নয়। অনেক সময় ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দিনমজুর অটো চালকদের উপর অবৈধভাবে 2000 টাকা করে নো পার্কিং চালান ধরিয়ে দেন। ফলে অটো চালকদেরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের রোজগার তলানিতে গিয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যান্য বিভিন্ন সমস্যা ও নানা প্রসঙ্গ তুলে ধরে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিভাগীয় কর্তৃপক্ষের উপযুক্ত জবাব দেওয়ার দাবি জানানোর পাশাপাশি শহরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যার নিরসনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমরা এসপি স্যারের কাছে প্লাস আমার ট্রাফিক ইনচার্জ মহোদয়ের কাছে আমি আজকে মেমোরেন্ডাম সাবমিট করলাম, যাতে আমরা ইলেকট্রিক অটো বিশেষ করে সবার চকুত লাগে। তাই ইলেকট্রিক অটো বেশি হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ যেটা নিচের দিকে যেটা কথাবার্তা আছে
যেমন ট্রাফিক সমস্যা আমরা আজকে ভুক্তভোগী পুরা শিলচর শহরবাসী। এখানে আজকে দেখা যায় আমরা বাইক পার্কিং অবৈধভাবে বা যেমন ফুটপাত ব্যবসায়ী আছে এরার দখলের ভিতরে আজকে জায়গা রাস্তার কোনো প্যাসেঞ্জার নামাইতে হইলে গিয়া আমরা অটো গাড়ি বিশেষ করে আমরা রোডের উপরে নামাইতে লাগে। এই কারণে দেখা যায় ট্রাফিক সমস্যা। আর বিশেষ করে আমি আমার এসপি স্যারেরও আর আমি ট্রাফিক ইনচার্জ মহোদয়ের কাছে আমি ওটাও অনুরোধ করছি যে আজকে আমরা যাতে ওইগুলা জিনিস বিষয় নিয়ে একটু দেখার লাগে বা চিন্তাধারণা করার লাগে, যাতে বাইক পার্কিং করিয়া যেরকম আমরা রাস্তাঘাটে আমরা অটো নিয়ে করতে পারি না, রাস্তাঘাটে আমরা প্যাসেঞ্জার উঠানামা করতে বা যাত্রী উঠানামা করতে আমরা অসুবিধার সম্মুখীন হইয়া। কারণ আজকে তারার লগে আমরা যদি কোনো মাতকতা ব্যবসায়ীর লগে বা কোনো বাইক লগে আমরা যদি করতে লাগে তখন আমরা অটোলাইন সবাই মিলিয়ে বিতর্ক বা ঝগড়ার সৃষ্টি কর। এই কারণে আমি বিশেষভাবে অনুরোধ আমার প্রশাসনিক আধিকারিক যারা আছেন ট্রাফিক বিভাগের তার কাছে আমি ওটাই অনুরোধ করতেছি যে আজকে ওই জিনিসটা বিষয় নিয়ে একটু দেখার লাগে বা একটু নজর দেওয়ার লাগে। কাছাড়ের বড়খলায় পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম 5। শুক্রবার সকালে প্রথম দুর্ঘটনা ঘটে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের বড়খলার ময়নাগড়ে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে, এতে গুরুতর জখম হয়েছিলেন লরি চালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদিকে এদিন দুপুরে কালাইন শিলচর সড়কের বরযাত্রাপুরে যাত্রীবাহী অটো ও স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ভাঙ্গারপাড়ে স্প্রিং ডেলস স্কুলের 3 শিক্ষিকা সহ এক অটো যাত্রী। সাথে সাথে আহতদের উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়। একাডেমি বাঙ্গারপাড়ের একটা ভ্যান আর একটা অটো যাত্রাপুর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট করে আমরা টিচার যারা এরারে সোনাপুর হসপিটাল নিয়ে আইছি। আওয়ার পরে সোনাপুর থেকে একজন টিচারদের রেফার করছে মেডিকেল। তখন আমরা সোনাপুর হসপিটালের অ্যাম্বুলেন্স কল করছি। কল করার পরে তারা কইছে যে 108 কল করো। 108 কল করার পরে কইছে 1 ঘন্টা সময় লাগবে, দোলাই থেকে আইতে লাগবে। আর এখানে আমরা দেখি যে সোনাপুর হসপিটাল তার রুমের মাঝে তার একটা অ্যাম্বুলেন্স রাখা আছে 108। এটা এখানে রাখিও আমরা পরে 1 ঘন্টা পরে আইতে লাগবে। পরে আমরা কিতাব 1 ঘন্টা তো অপেক্ষা করা যায় না রোগীর লাগি। তখন আমরা নিজের গাড়ি দিয়ে আমি পেশেন্ট ট্রেন নিয়ে এখন মেডিকেল যাই। এখানে আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। রোগীর অবস্থা বর্তমানে কি? রোগীর অবস্থা তো খুব শোচনীয় অবস্থা। এখানে তারা অক্সিজেন লাগাইয়া রাখছিল। এখন আমরা অক্সিজেন ছাড়া বিনা অক্সিজেনে লিয়া তারা অ্যাম্বুলেন্স দিতে পারছে না। এখানে তারা হসপিটাল হওয়ার পরে তারা কিন্তু অক্সিজেন দিচ্ছে। এখন কিন্তু অক্সিজেন নাই, আমরা বিনা অক্সিজেনে অক্সিজেন এখান থেকে দিছে না তারা এখন? তারা হসপিটালে যখন বেডও আসলো তখন দিছে। অ্যাম্বুলেন্স নাই, অ্যাম্বুলেন্স তারা এখানে রুমও রাখা কিন্তু অ্যাম্বুলেন্স তারা নাই। 1 ঘন্টা লাগবো আইতে অ্যাম্বুলেন্স আইতে। এখানে তারা ড্রাইভার হয়ে গেছে, করোনা হয়ে গেছে। দেওয়ার জন্য তারা কইছে যে অ্যাম্বুলেন্স কেন নাই, দোলাই থেকে আইতে লাগবো। তখন রুগী আমরা সিরিয়াস হসপিটাল অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও আমরা অ্যাম্বুলেন্সের সুবিধা পাইছি না। এটার লাগে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করি আমরা এটা সুবিচার করিয়া দেওয়ার লাগে লিখে দেওয়ার লাগে। গত 3 জুলাই উধারবন্দের শোকাছড়ায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে যে বিবাদের সৃষ্টি হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে উধারবন্দ পানগ্রাম আয়োজিত এক নাগরিক সভার মাধ্যমে গ্রিন ভলান্টিয়ার নামের একটি নতুন কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি শুক্রবার জেলা বন আধিকারিককে একটি স্মারকলিপি প্রদান করে ঘটনার বিষয়বস্তু ওনার কাছে তুলে ধরেন। কমিটির সদস্যরা জানান, মধুরা নদীর শোকাছড়া থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে মহামান্য আদালত। ফলে চণ্ডীঘাট মাইনিং মিনারেল থেকে পাথর উত্তোলন নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে সেদিন বিবাদ বাধে এবং পরবর্তীতে মামলা ও পাল্টা মামলা দায়ের করা হয় থানায়। এক পক্ষের অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেফতার করলেও দ্বিতীয় পক্ষের কোনো অভিযুক্তকে পুলিশ এখনো গ্রেফতার করেনি। আগামীতে পুলিশ উভয় পক্ষের প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করবে বলে আশাবাদী গ্রিন ভলান্টিয়ারের কর্মকর্তারা। তারা চণ্ডীঘাট মাইনিং মিনারেলে সরকার যে লিজ দিয়েছে সেই এলাকাটি শ্রমিকদের সুবিধার্থে ডিমার্কেশন করার দাবি জানিয়েছেন তারা। বিভাগীয় তরফে এলাকা ডিমার্কেশন না করার ফলে আদালতের নিষেধাজ্ঞা এলাকা থেকে পাথর উত্তোলন করায় জনগণ বাধা দেয়। ফলে 3 জুন 2 সম্প্রদায়ের মধ্যে বিবাদ বাঁধে। গোটা বিষয়টি এদিন তুলে ধরে এলাকা ডিমার্কেশন করার পাশাপাশি অতি সত্বর সমাধান করতে স্থানীয় প্রশাসন সহ বন বিভাগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রিন ভলান্টিয়ার উধারবন্দের সদস্যরা। গত 3 তারিখ যে শোকাছড়াতে অপ্রীতিকর ঘটনা ঘটছে, এটা ঘটছে মূলত শোকাছড়া এই অঞ্চলটা মধুরা নদী, এটা হাইকোর্টের নিষেধাজ্ঞা এরিয়া পাথরের। তো
তারা চণ্ডীগড় মাইনিং মিনারেল থেকে পাথর উত্তোলন করার কথা, এই কথারে কেন্দ্র করিয়া ঝগড়া হয়েছে। পরবর্তীতে মামলা পাল্টা মামলা হয়েছে। পুলিশ প্রশাসন একটা পক্ষর আসামিরে গ্রেপ্তার করিয়া জেলে প্রেরণ করছে, আরেকটা পক্ষর আসামিরে পুলিশ গ্রেপ্তার এখনও করছে না, হয়তো করব আমরা আশা রাখি। সেই হিসাবে আমরা কাছাড়ের ডিএফও মহোদয়ের সাথে আজ একটা মেমোরেন্ডাম পত্র তুলে দিছি। সেই মেমোরেন্ডাম পত্রে আমরা উল্লেখ করছি গত 17/3/2025 ইংরাজিতে আমরা এ ধরনের কোনো বড় জাতিদাঙ্গা হতে পারে এই ধরনের আশঙ্কা ব্যক্ত করিয়া আমরা একটা মেমোরেন্ডাম দিছিলাম। সেই মেমোরেন্ডামে আমরা উল্লেখ করছিলাম যে চণ্ডীগড় মাইনিং মিনারেল যে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টার এরিয়া ডিমার্কেশন করার লাগিয়া, তাহলে শ্রমিকরা মহালের এরিয়া চিনতে পারবো, কোনো বাধা হইতো না। এই জায়গাগুলা ডিপার্টমেন্ট না করার কারণে হাইকোর্টে নিষিদ্ধ এরিয়ার থেকে আনার কারণে পাবলিকে বাধা দিছে, ঝগড়া হয়েছে। এই ব্যাপারটা আশু সমাধান করার লাগিয়া আমরা প্রশাসনের তরফের কাছে বা বন বিভাগের আধিকারিকের কাছে আমরা আবেদন জানাইছি। চিকিৎসা সহায়তায় কাছাড়ের কাটিগড়ায় অসুস্থদের পাশে বিধায়ক কমলাক্ষ, ভূমিধসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য। মানবিক উদ্যোগে আবারও সামনে এলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি চিকিৎসা সহায়তা হিসেবে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সিদ্ধিপুরের দীপুলাল দাসকে 25,000 ও সিদ্ধেশ্বরের রিপন দাসকে 75,000 টাকার চেক তুলে দেন। কিডনি বিকল রিপন দাসের মাকে কিডনি দান করতে হচ্ছে, ফলে বিপুল খরচ যোগাতে বিধায়ক সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে কাটিগড়ায় ধলছড়া ও খৈয়াজানি গ্রামের ভূমিধসে ক্ষতিগ্রস্ত 4টি পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 25,000 টাকা করে সহায়তা প্রদান করা হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাগরমণি তন্তুবাইয়ের পরিবারকে অতিরিক্ত সাহায্যের আশ্বাস দেন বিধায়ক। তালকর গ্রান্ট সহ অন্যান্য ক্ষতিগ্রস্তদের সহায়তা ও শিগগিরই প্রদান করা হবে বলে জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গ্রামবাসীরা তার এই মানবিক ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন। সব ধরনের সাহায্য সহযোগিতা সেটা অ্যাপিল করবো জনসাধারণের কাছে, সবাই এগিয়ে আসুন। রাজনৈতিক ঊর্ধ্ব থেকে যদি চলবে, রাজনীতি চলবো, আমরা রাজনীতি করবো, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো রাজনীতি নয়। ওর জীবন যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি, তাহলে এই রাজনীতি হবে। কে রাজনীতি করবো কি করবো সেটা অন্য কথা, কিন্তু ওর জীবনটাকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব কর্তব্য। তাই মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন, দেখি আরো কি ধরনের সাহায্য করা যায়। এবং আজকে মতিলাল দাস, উনারও অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি ঘরে পঙ্গু হয়ে বসা, উনার অপারেশনের দরকার। মন্ত্রী থেকে লিখিয়ে এনে উনাকে দিলাম অপারেশন করার জন্য, উনি অপারেশন করবেন। ওনাকে 25,000 টাকা দিয়েছি, এখানে 75,000 টাকা দিয়েছি, এবং ওনাকে মন্ত্রীও লিখে দিয়েছেন ওকে ফ্রি অপারেশনটা যেতে হয়। তো সেই ব্যাপারে অন্তত এই সময় মানুষের পাশে দাঁড়ানো, এই সময় মানুষকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য। এলাকাবাসী, এই অঞ্চলের মানুষ খুব তৎপর, সবাই সহযোগিতা করছেন। বিশ্বাস করি সবার সহযোগিতায় রিপন আবার সুস্থ হয়ে আসবে। বর্তমানে ডক্টরের সঙ্গে কথা হয়েছে, সবার সঙ্গে কথাবার্তা চলছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে ডোনার পাওয়াটা খুব মুশকিল। কিন্তু আজকের দিনে আপনি দেখতে পাচ্ছেন যে ওনার মা সন্তানের প্রতি মার সবচেয়ে বেশি ভালোবাসা, বা সন্তানকে একটা মা কতটুকু ভালোবাসতে পারে সেটা আমরা জানি। তাই সন্তানকে তার মা বাবা কতটুকু ভালোবাসে সেটা ভাষায় প্রমাণ করা যাবে না। তাই মার শেষই ইচ্ছে যে আমার অন্তত আমার ছেলেটা যাতে সুস্থ থাকে। তাই ওনাদের পরিবারের সবাই যাতে সুস্থ থাকেন, রিপন যাতে ভালো হয়ে আসে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করেছে। আমি বিশ্বাস করি আমাদের সবার সহযোগিতায় রিপন নিশ্চয়ই সুস্থ হয়ে আবার আসবে। এবং আমরা ডক্টরের সঙ্গে কথা বলছি, সবাই কথাবার্তা বলছেন, এবং আরও কি ধরনের সহযোগিতা করা যায়, যত ধরনের সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা নিশ্চয়ই করব। অসমের অগ্রণী তথা সামাজিক সাংস্কৃতিক সংস্থা ব্যতিক্রমের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ 5.0 শিলচরস্থিত জিসি কলেজের প্রেক্ষাগৃহে আগামী 14 জুন শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কনক্লেভ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সহযোগিতায় আছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, নেরিম, JIS গ্রুপ, অনলি শেফ ও কেরিয়ার গাইডেন্স সেল, গুরুচরণ কলেজ। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্যোক্তারা এই কনক্লেভ সম্পর্কে বিস্তারিত জানান। কনক্লেভের মূল উদ্দেশ্য হল শিক্ষা বিনিময়ের মাধ্যমে উত্তর পূর্ব এবং ভারতের বিভিন্ন প্রান্তের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটি সেতু বন্ধন তৈরি করে শিক্ষার গুণগত মানদণ্ড, স্কিল ডেভেলপমেন্ট ও কেরিয়ার
অগ্রগতির মধ্যে একটি নতুন সংলাপ তৈরি করা। এই কনক্লেভের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এই অঞ্চলের শিক্ষা, প্রযুক্তি, শিল্পচর্চা, সংস্কৃতি এবং মঞ্চের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে একটি সর্বাঙ্গীন শিক্ষাক্ষেত্র নির্মাণের প্রয়াস। যেখানে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন জিজ্ঞাস্য বিষয় নিয়ে আলোচনা করতে পারে। এবং ডক্টর ববি গোস্বামী বড়ুয়া আছেন, তিনি ইন্টারন্যাশনাল অনেক কয়টা ইউনিভার্সিটির সঙ্গে তিনি যুক্ত। কীভাবে বাইরে গিয়ে পড়াশোনা করতে হয়, অনেকেরই স্বপ্ন থাকে কিন্তু জানে না কীভাবে যাবে। আমাদের JIS গ্রুপ অফ ইনস্টিটিউশন ইস্ট ইন্ডিয়ান মধ্যে সব থেকে বড় ওনাদের 190 কোর্সেস, অলমোস্ট 190 কোর্স রয়েছে। তো তাদেরকে এই একটা কমন প্ল্যাটফর্মে এটা নিয়ে আলোচনা করা, বা আমাদের অমিতাভ দত্ত রয়েছেন, তিনি নিজে একজন মাস্টার শেফ, তিনি তার একটা স্কুল রয়েছে। নেভিন গ্রুপ অফ ইনস্টিটিউশন আমাদের অসমের, বিশেষ করে ব্রহ্মপুত্র একটু অনেক বড় একটি সংস্থা। আর এই বরাক উপত্যকার সব থেকে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন জিসি কলেজ, সবাই জানে। কার্ডিনিক ক্যারিয়ার অ্যান্ড কাউন্সিলিং সেল রয়েছে, সেটাও আমাদের সঙ্গে যুক্ত। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের সঙ্গে অপ্রতিম রয়েছেন। তো এটার মূল উদ্দেশ্যটাই হলো একটা কমন প্ল্যাটফর্মে ছাত্রছাত্রীদের নিয়ে আসা। সোনাইয়ের কাজীডোহর জিপির 10 নম্বর গ্রুপের সদস্যা সুবিয়া বেগম লস্করের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করার বিরুদ্ধে সরব হয়ে উঠলেন স্থানীয় জনসাধারণ। বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে গ্রুপ সদস্যা সুবিয়া বেগম জানান, পঞ্চায়েত বডি গঠন প্রক্রিয়ায় প্রাক্তন সভানেত্রী রুশিনা বেগমকে সমর্থন না করায় তার স্বামী আমরুল হক লস্কর ওরফে কাজল কিছু লোক লাগিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করছেন। এমনকি তাকেও তার শিক্ষক স্বামীকে জড়িয়ে বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছেন। এতে তিনি আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছেন। নিরাপত্তা চেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা এবং ধমকি হুমকি দেওয়ার জন্য জুনাব উদ্দিন লস্কর, দিলুমিয়া লস্কর, মইনুল হক লস্কর, জেলিম উদ্দিন লস্করের বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় জনসাধারণও এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সোনাই থানায় গিয়ে দাবি জানিয়েছেন বলে জানান গ্রুপ সদস্যা সুবিয়া বেগম। এই গ্রুপের নাগরিক শামসুর উদ্দিন মজুমদার, মনোয়ারা বেগম লস্কর, গফুল বিবি মজুমদার, জমিরুল হক লস্কর, জিয়াউদ্দিন মজুমদার, আব্দুল বারী লস্কর, কামাল উদ্দিন মজুমদার সহ একাংশ জনসাধারণ বলেন, জিপির শান্তির পরিবেশ বিনষ্ট করে ফের সভাপতি হতে চাইছেন রুশিনা বেগম। আর তার স্বামী আমরুল হক ওরফে কাজল এলাকায় আতঙ্ক সৃষ্টি করে জনসমর্থন আদায় করতে চাইছেন। তারা একটা জটিল একটা পরিকল্পনা করছে, যে পরিকল্পনা করছে যেটা ভাষায় প্রয়োগ করা যায় না। যে সুফিয়া বেগম লস্করের হাজবেন্ড তাই একজন এডুকেশন মাস্টার, শিক্ষক, যে থানে যুক্ত করিয়া এই যে কেস একটা যে করছে, যে এই যুক্ত করার পরে তার যে মনে করো চাকরি যাইবগে ওই যাইবগে, তার ডরে আমি ভাই তোমারে কলে কলে সাপোর্ট করি লইমু, তোমার কলে কলে সমর্থন করি লইমু। ইলা হইলে তো সমাজ চলতো না ভাই। মিডিয়া বাইয়া হল বর্তমান প্রশাসনের কাছে আমি বিনম্র অনুরোধ করি, আর এই নমুনার গুন্ডাবাদ কুসংস্কারবাদ এটা করিয়া সমাজ চলতো না। আমরা 10 নম্বর ওয়ার্ডে এত শান্তি এত সুষ্ঠু হিসাবে একজন নেত্রী পাইছি, যদিও তাই গ্রুপ সদস্য হয়, কিন্তু আমরা তানে পঞ্চায়েত মনে করি। রাত্রে 10টা হোক 11টা হোক 2টা হোক 2:30টা হোক, বিয়া মরা চিন্নি যে কোনো সময় উনি আমরার পাশে থাকেন। উনি একজন নিখুঁত মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও রাস্তাঘাট মেরামতের দাবি ধর্মীয় সংগঠন নদওয়ার। উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন উত্তর পূর্ব ভারত এমারতে সরইয়া ও নদওয়াতুত তামির হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং বিধ্বস্ত রাস্তাঘাট মেরামতের দাবি জানিয়েছেন।
নদোয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাজার ভূঁইয়া গোলালিয়া অঞ্চলে নদোয়ার এবছরের বয়তুল মাল বিতরণের সূচনা অনুষ্ঠানে অংশ নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি জানান। নদোয়ার বয়তুল মাল তহবিল থেকে আজ গোলালিয়া আঞ্চলিক এলাকার বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। ত্রাণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বয়তুল মাল ফান্ডের গুরুত্ব ও নদোয়ার বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপযুক্ত ব্যক্তিদের সিলেক্ট করে বন্টন করে, বাকি 20% আমাদের কেন্দ্রীয় তহবিলে থাকে, যেটা দ্বারা আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কোনো মাদ্রাসায় পড়া শিক্ষারত গরিব ছাত্র, মেধাবী ছাত্রদের সাহায্য করি, অসহায় মানুষদের গৃহ নির্মাণের জন্য সাহায্য করি, আরও বিভিন্ন জটিল রুগীদের চিকিৎসার জন্য আমরা সাহায্য করি, আরও অনেক কিছু জনসেবামূলক কাজ করি, যেটা প্রতিষ্ঠা করেছিলেন অত্যন্ত বিচক্ষণ আলিম মৌলানা আব্দুল জলিল চৌধুরী, এবং এটা আরও সুন্দরভাবে পরবর্তীতে চালিয়ে গিয়েছেন তারই প্রদর্শিত পথে মৌলানা তৈবুর ভুঁইয়া, এবং বর্তমান আমির ইউসুফ আলী সাহেবের নেতৃত্বে এগোনো চলছে। এই তহবিলের টাকা বর্তমানে যে বন্যার ভয়াবহ বন্যা গেছে, সেই বন্যার পরিস্থিতি দেখেই আমরা কেন্দ্র থেকে সিদ্ধান্ত দিয়েছি যে সমস্ত আঞ্চলিক কমিটির কাছে টাকাগুলো আছে তারা যেন লোকালি স্থানীয়ভাবে তাদের কমিটির সঙ্গে আলোচনা করে উপযুক্ত হিতাধিকারী নির্বাচন করে নিজ নিজ এলাকায় বন্টন করে এবং তার সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের কাছে জমা দেয়। সেই হিসাবে আজ এই গোলালিয়া আঞ্চলিকে 1,12,000 টাকা বন্টনের আজকে সূচনা করলাম, তাদের টাকা দিয়েছি। অনুরূপভাবে উত্তর হাইলাকান্দি, মোহনপুর, নারায়ণপুর এবং উত্তর নারায়ণপুর, আলগাপুর, এই কয়েকটি আঞ্চলিক কমিটিকে 80% হিসাবে প্রায় 4.5 লক্ষ টাকার উপরে আমরা দিয়ে দিয়েছি, তারা এগুলো বন্টন করবে। আজকে আমরা এটা সূচনা করলাম। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রিকশা চালক বাবার রক্ত ঘামে গড়া স্বপ্ন লন্ডন যাওয়ার, পথে থেমে গেল জীবন। স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করে ফেরার পথেই মৃত্যু, লন্ডনে অনাথ 2 কন্যা। যানজট নিয়ে উদ্বেগ, পুলিশ সুপারের হস্তক্ষেপে যায় ইলেকট্রিক অটো চালকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।